বিপ্লবের পর স্যার এমন ঘটতে পারে, আমি এটা খুব বড় প্রবলেম মনে করি না, কিন্তু তারপরে তো একটু শান্ত হওয়া উচিত ছিল। আমরা ওখানে ছিলাম 8 তারিখে, আমি রাজ্জাক ছিলাম, ওই ছাত্র শিক্ষক সমন্বয় পরিষদ করা হয়েছিল, তো আমি আর রাজ্জাক ওইখানে অ্যাডভাইজার হিসেবে ছিলাম। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে মোশাররফ স্যারের ভাইস প্রিন্সিপাল রাখা হয়, কারণ উনি একটা সিনিয়র মোস্ট টিচার উনি ছিলেন। তো বর্তমান প্রিন্সিপাল উনিও ভালো মানুষ, উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো অসুবিধা নেই, ওনারও রাখা যাবে, যেহেতু 2টা অপশন আছে। আরেকজন আমরা কিন্তু দলীয়করণ করতে চাইনি, তোমাদের সমন্বয়করা যা চাইছে, শিক্ষকরা যা চাইছে ওটার সাথে আমরা একমত ছিলাম। কিন্তু এই মুহূর্তে আপনি ছাত্রদের জন্য কি মেসেজ দিবেন, যে কি করলে আমরা দ্রুত বের হয়ে আসতে পারবো? পড়ার বিকল্প নাই, পড়াশোনার বিকল্প কিছু দিতে পারে না। আমি এই জায়গায় যাবার আগে আরেকটু ওই দিনের ঘটনাটা, আমিও ছিলাম। আমি যখন ছাত্ররা প্রথমে আসলো, রাশিক ওদেরকে লিড করছিল 17 ব্যাচে, প্রথমে প্রিন্সিপাল স্যারের রুমে যে বললে যে সব স্যার বের হয়ে যান, শুধু প্রিন্সিপাল স্যার থাকবেন, 3-4 মিনিট পরে আপনারা আবার আসবেন, আমরা ডাকবো। এর ভিতর ওর আমার দিকে নজর দিচ্ছে, তো বল স্যার আপনি আছেন, তাহলে মিনহাজ স্যার থাকুক। তো স্যার আপনি থাকেন না, প্রিন্সিপাল স্যার থাকুক। তখন আমাদের একজন কলিগ বললেন যে ভাইস প্রিন্সিপাল স্যার থাকুক। তোরা বললে যে না স্যার দরকার নেই, শুধু মিনহাজ স্যার আর প্রিন্সিপাল স্যার। আমি তো বুঝে গেছি ওরা ঘটনা কি করবে। এরপর আমাদের কিছু সহকর্মী নানান রকম আর্গুমেন্ট দিতে থাকলো, ছাত্ররাও পাল্টা জবাব দিচ্ছে। ওরা বলে যে মিনহাজ স্যারের তো কোনো লোভও নাই, আশাও নেই, তো ফলে মিনহাজ স্যার থাকলে অসুবিধা নেই। আর বাদ বাকি আপনাদের সবারই লোভ আছে, আশা আছে, প্রিন্সিপাল হবার চিন্তা করেন, তো এই কারণে আপনারা কেউ থাকবেন। কিন্তু আমি যখন দেখলাম যে আসলে পরিস্থিতিটা একটু নাজুক ধরনের, তো আসলে ছাত্রকে বোঝানো যায়, শিক্ষকের বোঝানো কিন্তু কঠিন। আমি যে কারণে বললাম বাবারে ধন্যবাদ, আমারে বলছিস আমি যাই। আমি উঠে আসলাম। পর ওর সাথে আমার কথা হয়েছে, আমি বললাম যে দেখো, যখন আমার থাকতে বলছে আমি চিন্তা করছিলাম আমি কি বলবো, যে বেদার একটা লম্বা ছুটিতে চলে যায়, মোশাররফ ভাই ভাইস প্রিন্সিপাল আছেন, তাকে অ্যাক্টিং প্রিন্সিপাল করো, প্রয়োজন হলে ভাইস প্রিন্সিপাল 1-2জন যা দাও দাও। এরপরে কলেজের নিয়মতান্ত্রিক গভর্নিং বডি চালু হোক, প্রিন্সিপালের বিপক্ষে যার যার বিপক্ষে যত কথা আছে তোমরা সেটা একটা লিপিবদ্ধ করো, করে গভর্নিং বডির কাছে তোমরা প্লেস করো যে এই স্যারের ব্যাপারে এই অভিযোগ আমাদের আছে। এরপরে গভর্নিং বডি যদি মনে করে যে বেদার সাহেব যে অপরাধ করছে তার চাকরি যাবে, যদি মনে করে ডিমোশন হবে ডিমোশন, ইনক্রিমেন্ট কাটা গেলে ইনক্রিমেন্ট কাটা, গভর্নিং বডি সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত নিয়মতান্ত্রিকতার কথা হচ্ছে এইটা। তো বলছে যে হ্যাঁ স্যার এগুলো তো হতে পারে, এটা ও রাত্রে যখন আমাকে ফোন করছে আমার সাথে কথাগুলো হয়েছে, তো সেটা তো হতে পারে, আমরা তো এভাবে ভাবিনি। আমি মনে হয় দেখো বেদারের 2টা মেয়ে আসছে, যদি আমি আমি মিনহাজ যদি প্রিন্সিপাল থাকতাম আর আমার যদি চাকরি যেত, আমি মান সম্মানের কারণে কষ্ট পাইতাম, কিন্তু আমি আর্থিক চিন্তা করতাম না, কারণ এর বাইরে আল্লাহ আমার চলার ব্যবস্থা রেখে দিচ্ছে। কিন্তু বেদার এমন একটা মানুষ, ও সিটি কলেজের বাইরে ওর কোনো জায়গা নেই, ও ভালো মন্দ যাই করুক, তুমি যদি 2 দিন পরে শুনো যে আমাদের তো স্যার সে আজকে তার বাচ্চা 2টা নিয়ে কষ্টে আছে, তাহলে তোমার কষ্ট লাগবে না? আবার শুরু করেন, এই যে বেদার স্যার থেকে শুরু করেন। বেদার ভাই এমন একটা মানুষ, সিটি কলেজের বাইরে তার আর কোনো আয়ের জায়গা নেই। তো তুমি যদি কালকে শুনো যে স্যার তার পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে কষ্টে আছে, তোমার কি ভালো লাগবে? না তো স্যার, তো আমরা তো এভাবে ভাবি না। আমি এটা তোমাদের ভাবতে পারার কথা না, এটা তো আমাদের ভাবতে পারার কথা। তা আসলে সমস্যাটা হয়ে গেছে কি, আমরা অনেকে অতি এই আশাটার যখন মাত্রা ছাড়ায় যায়, তখন এটা আসলে লোভে পর্যবসিত হয়। আমরা এর ভিতরে পড়িয়ে গেছি। এখন তোমার যে মূল প্রশ্ন সেই জায়গাটা আসে, যে আসলে এখান থেকে উত্তরণ দরকার। ছাত্র শিক্ষক এর মূল জায়গা হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুমের বাইরে আমাদের অন্য কোনো জায়গা নেই। এখন ক্লাসরুমের পরিবর্তে আমাদের যদি অন্য জায়গায় আমাদের উঠা বসা করতে হয়, তাহলে সেখানে আর যাই থাক শিক্ষা থাকে না। তো এই কারণে কলেজের গভর্নিং বডিতে যারা আছেন ওনাদের উচিত হবে, করণীয় হবে খুব দ্রুত কলেজে যাতে নিয়মতান্ত্রিক ভাবে ক্লাস শুরু হয়। যে এই সময়ে বেশ কিছু ঘটনা ঘটছে, অনেকের চাকরি টাকরি খাওয়া হয়েছে, নানান ভাবে মনে চাইছে চাকরি খাইছে,
এটা কোনো নোটিশও করা নাই, কিছু করার নাই, মনে চাইলো এখন সিটে ধরাই দিলাম। এগুলো অন্যায়, অনিয়ম, এগুলো কোর্ট কাছারি করলে কলেজই হারবে, মাঝখান দিয়ে একটা জিনিসটা হাস্যকর জিনিস হয়ে যাবে। তো এই কারণে মনে হয় যে এবং সম্পর্কটাও নষ্ট হবে। আর কলেজের নিয়মতান্ত্রিক যারা আছেন, আমার মনে হয় যে কলেজ শুরু করা উচিত, এবং সেক্ষেত্রে আসলে আমি আমার নিয়োগকর্তা হতে পারি না। কিছু মনে রাখা দরকার যে তুমি যতই বলো বিপ্লব করে সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু একটা কলেজের প্রিন্সিপাল হওয়া যায় না। ক্লাস 3 পাস করে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু স্কুলের হেডমাস্টার হওয়া যায় না। কলেজ তো দূরের কথা। যদি বিপ্লব করে সবই জায়েজ হয়ে যায়, তাহলে ক্লাস 3 পাস করে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হওয়া যায়, তা হয় না। কিন্তু বিপ্লব করে ক্লাস 3 পাস একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু এটা হতে পারে না। ফলে যে জায়গার যেটা দরকার সেইটা আমার মনে হয় যে এখন যেটা উচিত হবে, মোশাররফ ভাইকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে অন্য যারা আছেন তাদের যদি মনে করেন ভাইস চ্যান্সেলর নতুন নিয়োগ করবেন, ভালো মন্দ সেটা ফ্রেশ রিক্রুটমেন্টে যাবেন, যে কলেজ নিয়ম মাফিক শুরু করে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কথা, যে আমাদের একটা পরিকল্পনা সুদূর পরে আমরা 33 বছর ধরেই ভাবতেছি যে কমার্স এডুকেশনের জন্য যারা বাংলাদেশে যারা অবদান রাখছেন, তো আমি মোটামুটি পড়াশোনা করে যা বুঝলাম যে হাফিজউদ্দিন স্যারে ক্রস করতে কেউ পারে নাই। বাংলাদেশের যেই প্রতিষ্ঠানে যাবেন, ব্যাংক হোক, বিমা হোক, আপনার FCA, ICMA, সব জায়গায় দেখবেন সিটি কলেজে আছে। আমার মনে হয় আমাদের FCA এর মিনিমাম 700-200-300 আমাদের ঢাকা সিটি কলেজে, 700 যদি হয় 400ই আমরা। তো এইরকম একটা লোক, এইরকম একটা বহিরুহ এই ঢাকা সিটি কলেজের একটা নায়ক প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্যার, জাতীয় পর্যায়ে কিন্তু তাকে কিছুই করা হয়নি, কোনোভাবেই সম্মানিত করা হয়নি। তো আমার একটা প্রাণের দাবি, আমি এর আগেও আমরা ঢাকা সিটিয়ান ক্লাবের পক্ষে আপনি আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন, তো আমি ওই দিনও আমরা বললাম যে যাতে প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্যারকে একটা যে কোনো একটা সম্মানী পদক দেওয়া হোক, 21-এর পদক হোক, স্বাধীনতা পদক। এমন অনেক লোক পাইতেছে যাদের কোনো অবদানই নেই, আর যে লোকটা 33 বছর প্রিন্সিপাল ছিল, বাংলাদেশের ইতিহাসে আছে বলে আমার মনে হয় না, থাকা সত্ত্বেও ওইভাবে মূল্যায়ন নাই। তো শিক্ষিত লোকের যদি মূল্যায়ন না হয়, তাহলে আর শিক্ষিত লোক তৈরি হবে না, এই জায়গাটাতে স্টপ হয়ে যাবে। তো আমার স্যার প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্যারের সম্পর্কে একটু কিছু বলে আপনার বক্তব্য শেষ করব। আসলে দেখো, হাফিজউদ্দিন স্যার এমন একটা মানুষ ছিলেন, তিনি কোনো দলীয় রাজনীতির সাথে ছিলেন না। 1 নম্বর পরিচয় দলীয় রাজনীতির বৃত্তের বাইরের মানুষ ছিলেন। উনি একান্তই একাডেমিশিয়ান ছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। উনি শিক্ষা প্রশাসক, উনি শিক্ষক, এবং 2 জায়গায় উনি সকল শিক্ষক, সকল প্রশাসক। তো হয়তো বা আমাদের দেশে বিভিন্ন পদবি স্বীকৃতি পাবার জন্য যে ধরনের যোগ্যতা দরকার সেটা ওনার হয়তো ঘাটতি ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে এটা আমাদের জাতীয়ভাবে এটা আমাদের দুর্ভাগ্য যে এই স্বীকৃতিগুলো কারা পায়। তুমি লক্ষ্য করে দেখবা যে কমার্সের শিক্ষক এখানে নাই। আসলে নীতি নির্ধারণে যারা আছেন তার 12 জনের 10 জন যদি থাকে নীতি নির্ধারক, এর দেখবা যে 7 জন হচ্ছে আর্টসের, 3 জন হচ্ছে সায়েন্সের। কেমন? অতএব তুমি হাফিজউদ্দিন স্যারকে চিনো, তুমি তো ডক্টর ইব্রাহিম স্যারকে চিনো না, তো তুমি ডক্টর শাহজাহান তপন স্যারকে চিনো, তো তুমি হাফিজউদ্দিন স্যারকে চিনো, তুমি কাজী ফারুকি স্যারকে চিনো, তুমি কমার্সে পড়ছো, তুমি ওনাদের চিনো। কিন্তু এই একই নিয়মে ওনারা যাদেরটা পড়ছেন, যাদের কাছে পড়ছেন, ওনারা তাদেরকে চেনেন। কিন্তু একটু নিরপেক্ষভাবে খুঁজে বের করা, আসলে এই গরজটা আমরা কেউ নিতে চাই না, এই ঝুঁকিও কেউ নিতে চাই না। এটা আমাদের দেশের বৃহত্তর সাথে নেওয়া উচিত না, এভাবে অবমূল্যায়িত হইতে তো একদিন তো হারাই যাবে বটে। এটা দেখো যে আসলে হয় কি, ঢাকা সিটি কলেজ উনি যখন প্রিন্সিপাল হন তখন কলেজে ছাত্র ছিল 137 জন সর্বসকল। 1977 সালের এপ্রিল উনি প্রিন্সিপাল হন, তখন কলেজের ছাত্র ছিল 137 জন। আর উনি যখন 2009 সালে যখন ইন্তেকাল করলেন, তখন কলেজে শুধু ইন্টারমিডিয়েটের সেকশন হচ্ছে 63 সেকশন, 63 সেকশন 63টা,
এক একটা সেকশনে ছাত্র পড়ে 75 থেকে 80, কোথাও কোথাও 2-1 কম বেশিও থাকে। সাবজেক্ট কম্বিনেশনের কারণে অনেক সময় 5টা ছাত্র বেশি হলে 80 জায়গায় 85 বানানো হয়, আবার 70 জায়গায় আর 65 হলে ওই 65 নিয়েই চলে। তো এরকম 63টা সেকশন উনি যখন মারা গেছেন, আমি ডিগ্রি, অনার্স, মাস্টার্সের কথা বাদ দিয়ে শুধু ইন্টারমিডিয়েটের কথা বলবো। তো এই অবস্থাতে এইখানে উনি এই কলেজটাকে নিয়ে আসতেন। আমি ওনাকে নিয়ে, আমি আমার কথা না, আমি ডক্টর মালেকা কলেজ আছে, আমি একদিন ওই কলেজে গেছি, গেলে উনি যখন শুনছেন যে আমি ঢাকা সিটি কলেজে, মালেকা ম্যাডাম আমাকে বসাইছেন। উনি ইডেন কলেজের কেমিস্ট্রির টিচার ছিলেন, প্রফেসর ছিলেন। উনি আমাকে বললেন যে শোনেন, হাফিজ ভাই কিভাবে কলেজটা করছেন জানেন? আমি রিক্সায় দিয়ে ধানমন্ডির বাসা থেকে ইডেনে যাইতাম, কলেজে ঢুকে দেখলাম যে হাফিজ ভাই একা একা বসে আছে চেয়ার টেবিল নিয়ে। একদিন বিকালে ফিরতে আসে, দেখে হাফিজ ভাই বসে আছে। বললাম যে হাফিজ ভাই আপনি কলেজে বসে রয়েছেন, কেউ তো নেই। না, বসে আছি, যদি কেউ ভর্তি হতে এসে ফিরে যায়। ভর্তি হতে আসিল, শিক্ষক নাই, চলিয়ে গেলাম, যাতে ফিরিয়ে না যায় কোনো ছাত্র, এই জন্য আমি বসে আছি। তো এইটা নিয়ে একটা মানুষ বসে থাকা, আর পরবর্তীতে আমরা পরীক্ষা নিয়ে আমরা ছাত্র ভর্তি করবো 2000, আমরা 15,000, 20,000 পরীক্ষা নিয়ে বাদ বাকিকে আমাদেরকে বাদ দিতে হচ্ছে। এই যে অবস্থানটা, মানে বিন্দু থেকে যে সিন্ধুর কাছে নিয়ে যাওয়া, এটা আসলে এটা হাফিজউদ্দিন। আরেকজনের নাম স্বীকার করতে পারি আমরা, কাজী ফারুকী স্যার, কিন্তু উনি তো শুরুই করছেন একটা বড় কিছু দিয়ে। উনি চিটাগাং এক্স-অ্যালুমিনাইদের পাইছেন, উনি তাদেরকে নিয়ে উনি একটা বড় বেস পাইছেন। উনি শুরুই করছেন বড় থেকে। আর 1957 সালের কলেজ মূলত লাইমলাইটে আসছে 80 দশকের পরে, 80 দশকের পরে লাইমলাইটে আসছে। 77 সালে উনি প্রিন্সিপাল হয়েছেন, হাফিজউদ্দিন স্যার। অবসর কেমন করে কাটছেন? অবসর বলতে আসলে ব্যক্তিগতভাবে আমার অবসর নেই, আমি সবসময় সক্রিয়। ধরো যে আমাদের প্রেস আছে, পাবলিকেশন আছে, বন্ধু বান্ধব আছে, নানান সমিতি, সোসাইটি, এটা ওটা আছে। ফলে দেখা যায় যে আমি রাত 10টা-11টার আগে বাসায়, এখন আমার ফেরা খুব কম হয়। সকাল 9টা-10টার ভিতরে বাসা থেকে বের হই, দুদিন দুপুরে ফিরি না। তো ফলে আমি সদা ব্যস্ত একজন মানুষ। অবসর বলতে আমার নেই। হ্যাঁ, ওই নির্দিষ্ট যে কর্ম, যে ঘন্টার যে সময় প্রাতিষ্ঠানিক, ওই সম্পর্ক হয়তো আমার নাই কোথাও। যে একটা জায়গার অফার ছিল, কিন্তু আর চাকরি করতে ভালো লাগেনি, যে চাকরি যা করবার করছি। তো আপনার কোনো লেখা প্রকাশনা থাকলে তা কিছু বলবেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েটের বই আছে, ইংলিশ ভার্সনের বই আছে, ইন্ট্রোডাকশন টু বিজনেস, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুটো বই আছে খালেকুজ্জামান ভাইয়ের সাথে। আর আমাদের যে পাবলিকেশনটা আছে খালেকুজ্জামান ভাইয়ের সাথে, যমুনা পাবলিশার্স, এটার সাথে, এটা মূলত আমরা দুইজনেই দেখি চালাই। এই আমাদের একটা প্রেস আছে, রিপ্রিন্টার্স লিমিটেড। আর এগুলোর সাথে আবার যে সমিতি সংঘগুলো আছে, তার সাথেও নানানভাবে যুক্ত আছে। প্রেস মালিক সমিতির সাথে যুক্ত আছে, আমরা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাথে যুক্ত আছে। তার ফলে দেখা যায় যে এগুলো নিয়ে মূলত সময় চলে যায়। বর্তমান ছাত্রদের জন্য কোনো উপদেশ থাকলে? আসলে ছাত্রদের উপদেশ দেবার তো না, আমি মনে করি যে আসলে ছাত্রদের প্রথম কাজটা হচ্ছে, প্রত্যেকেরই যাদের কাজ হচ্ছে তার নিজেকে গঠন করা। নিজেকে গঠন করা প্রথমত একাডেমিক দিক থেকে, সে একাডেমিক দিক থেকে নিজেকে গঠন করা, চোখ কানটা একটু খোলা রাখা। কারণ আজকের বৈশ্বিক পরিমণ্ডলে তোমাকে যদি প্রতিযোগিতায় টিকতে হয়, মনে রাখতে হবে যে স্লোগান দিয়ে প্রতিযোগিতায় টিকা যাবে না। স্লোগান দিয়ে অনেক কিছু উল্টে দেওয়া যাবে, পাল্টে দেওয়া যাবে, কিন্তু টিকতে হলে মেধার পরীক্ষায় টিকতে হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের ঊর্ধ্বতন। তুমি যদি বৈশ্বিক পরিমণ্ডলে তুমি যদি নিজেকে ক্যাপাবল প্রমাণ করতে না পারো, এফিসিয়েন্ট প্রমাণ করতে না পারো, দেখো একই জিনিস, ধরো একটা চামড়ার দাম কোরবানির ঈদের সময় একটা চামড়ার দাম 300, 400, 500 টাকা না? অথচ এই কাঁচা চামড়াটা, এটা দিয়ে যদি তুমি বেল্ট বানাও, এই চামড়া দিয়ে তুমি যদি মানি ব্যাগ বানাও, এই চামড়া দিয়ে তুমি যদি কোট বানাও, জ্যাকেট বানাও, এই চামড়া তুমি যদি জুতা বানাও, তাহলে
এখান থেকে তুমি 50,000 টাকার কাজ এখান থেকে প্রোডাক্ট আসবে এখান থেকে। এখন আমরা 1 মণ পাট, এখন অবশ্য পাটের দাম একটু ভালো, 3,500 থেকে 4,000 টাকার ভিতরে 1 মণ পাট। এখন 1 মণ পাট দিয়ে তুমি যদি সুতলি বানাও তাহলে সেটা তো বিক্রি করবা 6,000 টাকা। আর যদি 1 মণ পাট দিয়ে তুমি কার্পেট বানাও তাহলে সেটা বিক্রি হবে কমপক্ষে 20,000 টাকা। এখন ব্যাপারটা যে তুমি কি প্রোডাক্টটা তৈরি করবে। এখন আমরা তো নগদে থাকি, তো কি প্রোডাক্টটা তুমি তৈরি করবে, এখন এই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমরা আমাদের একটু চিন্তা করি যে আমরা আমাদের যে র মেটেরিয়ালস গুলো আছে সেগুলো যেন আমরা একটু ফিনিশ প্রোডাক্ট করার পরে আমরা যেন নিয়ে যাই বাজারে। আসলে অন্য প্রসঙ্গে একটু বলিয়ে নিই, বাংলাদেশ যে আমরা বলি সোনা ফলে, আসলে সোনা ফলে দেশ। তা না হলে দুর্নীতির যে চিত্র আমরা শুনতেছি দেখতেছি, একটা জাতি এরপরেও টিকে থাকতে পারে এটা আসলে কল্পনার অতীত। আমরা এখনো চলি, এখনো বাজারে যাই। আমি গতদিনে আমার এক বন্ধুকে বলছিলাম, দেখো আমরা এখনো পকেটে টাকা নিয়ে যা ব্যাগ করে বাজারে নিয়ে আসি, ব্যাগ করে বাজার নিয়ে আসি, পকেটে টাকা নিয়ে যায়। এমন একদিন তো এটা তো উচিত কথা ছিল যে ব্যাগ করে ব্যাগে টাকা নিয়ে দেবো, পকেটে বাজার আনবো, কিন্তু এখনো পকেটে টাকা নিয়ে ব্যাগে বাজার নিয়ে আসা যায়। এমন দুর্নীতি হয়েছে, এটা মানে চিন্তার অগম্য। তারপরে যে এখনো আমরা চলতেছি, আসলে এটার কারণই হচ্ছে আমাদের দেশটা আসলে সোনা ফলে। যদি শুধু এটাকে একটু নিয়ন্ত্রণ চেক দেওয়া যায় তাহলে আমাদের দেশটা আসলে সোনালী দেশ হবে। ছাত্রদের কাজ তাদের পড়াশোনার দিকে মনোযোগী হওয়া, এবং এখন দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই নাজুক একটা অবস্থায় আছে, যে এখানে আদৌ কোনো শিক্ষা আছে বলা কার্যত কষ্টকর। খুব মুষ্টিমেয় কিছু ছাত্র আছে একটু পড়াশোনা করে, কিন্তু এই জায়গা থেকে আমাদের উত্তরণ দরকার, এবং যেন পড়াশোনা করে একটু কিন্তু মেধাবীরা যেন বের হয়ে আসে, মেধার স্বাক্ষর রাখতে পারে, সেই ব্যবস্থায় ফিরে যাওয়া দরকার। ধন্যবাদ স্যার। স্যার আপনার খুব ইম্পর্টেন্ট সময় নষ্ট করে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোনালী অতীতের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনারা আমাদের দোয়ায় মনে রাখবেন, আর আমরা যেন যতদিন জীবিত আছি ঢাকা সিটি কলেজের জন্য যেন আমরা কিছু করে যেতে পারি, ভালো কিছু। আপনাদের স্মৃতি হয়তো যুগ যুগ ধরে বেঁচে থাকবে, আপনাদের কথায় আমরা অনুপ্রেরণা পাবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ঢাকা সিটি কলেজের জন্য দোয়া করবেন, যাতে এই প্রতিষ্ঠানটা বিশ্বমণ্ডলে অবস্থান করে নিতে পারে। কারণ সবার একজনের সহযোগিতা ছাড়া কিছু করা সম্ভব নয়। সবার সমন্বিত চেষ্টা, সততা, নিষ্ঠা নিয়েই একটা প্রতিষ্ঠান গঠিত হয়। সবাইকে ধন্যবাদ। আমিও একটা ধন্যবাদ জানাতে চাই তোমাদের, এবং তোমাদের মাধ্যমে আমাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। ছোট্ট একটা কথা না বললে না, আর্নেস্ট হেমিংওয়ের যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সেখানে একটা কালজয়ী, এটা নোবেল পুরস্কার বিজয়ী উপন্যাস, কালজয়ী একটা লাইন আছে, এ ম্যান ক্যান বি ডিফিটেড, ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একজন মানুষ ধ্বংস হতে পারে, নিঃস্ব হতে পারে, কিন্তু সে পরাস্ত হতে পারে না। সেই মানুষ দুইজনের কাছে হারতে পছন্দ করে, এক তার সন্তানের কাছে, আর এক হচ্ছে তার ছাত্রছাত্রীর কাছে। সন্তান, ধরো যে আমার মা ক্লাস 5 পর্যন্ত পড়ছেন, আমি মাস্টার ডিগ্রি পাশ করছি, এটা আমার মার জন্য লজ্জার না, কৃতিত্বের। আবার আমি দেশে পড়ছি, আমার ছেলে বিদেশে পড়ে, জার্মানি মিউনিখে আমার ছেলে পড়ছে, মিউনিখ ইউনিভার্সিটিতে, এটা আমার জন্য ভালো লাগে। একই ভালো লাগা আমার যখন ছাত্র আমার থেকে ভালো একাডেমিশিয়ান হয়, আমার যখন ছাত্র আমার থেকে বেশি একাডেমিক এক্সেলেন্স এনশিওর করে, আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, তখন ভালো লাগে। আমার ছাত্র 3 বার ঘষে মেজে ফেল করিয়ে এখন আর কিছু করে না, বেকারের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা দেখতে আমার খারাপ লাগে। তা আসলে এই দুইজনের কাছে হারার ভিতরেই জিতে যাওয়া, আর এই দুইজনের কাছে জেতার ভিতরেই আসলে হেরে যাওয়া। তা আসলে আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রছাত্রীরা, এরা সবাই ভালো থাকুক, এবং এদের আমি আরো বলবো যে দুনিয়া এবং আখেরাত এই দুইটা জায়গায় এদের সবার জন্য কল্যাণকর হোক। ধন্যবাদ।